সূর্য লেকের জলের ওপর ডুবে যাচ্ছিল। সে সময় সে সূর্যি মামার মধুর রশ্মি ছুঁয়ে যায় লেকের পাড়ে বসা দুইজনকে। মায়া তাকায় জোহানের দিকে। জোহান এখনো অবাক দৃষ্টিতে তার দিকে দৃষ্টি আটকে রেখেছিল। চোখে চোখ পড়ে দুইজনের। মিষ্টি মুহূর্তটায় তার বুকের ভেতর যেন ঝড় ওঠে। আবারও জোহান অবিশ্বাস্য গলায় বলে, তোমার গানের গলা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। অনেক শুনেছি তোমার গানের ব্যাপারে, কিন্তু কখনো ভাবতে পারিনি যে এত মিষ্টি হবে। তোমার গানের জন্য চেষ্টা করা উচিত। সবাই প্রেমে পড়ে যাবে তোমার কণ্ঠের। মায়া চোখ সরিয়ে নেয়, মাথা নামিয়ে মুচকি হাসে। আজকের আসমানের মতো তার গালেও লালচে আভা ছড়িয়ে গেছে। সে জোহানের কথায় উত্তর দেয় না, কেবল আর চোখে বারবার দেখে তাকে। জোহান তার গানের প্রশংসা করেই যাচ্ছে, নিঃশ্বাসও নিচ্ছে না যেন। সে থামাচ্ছেও না। তার এই প্রশংসা শুনতে ভালোই লাগছে। হঠাৎ করে জোহান জিজ্ঞেস করে, মায়া, তুমি কি আমার কামব্যাকের প্রথম অ্যালবামে আমার সাথে গাইবে? কথাটা শুনে অবাক হয় মায়া। সে জোহানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবে, তারপর মাথা নাড়ায়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করল। জোহান বলে, তোমার প্রতিভাটাই নষ্ট করছো। সব প্রতিভা পৃথিবীর সামনে আনার প্রয়োজন হয় না। কেন? আমাদের অনুভূতি অনুযায়ী আমাদের ব্যক্তিত্ব পরিবর্তন হয়, এটা খেয়াল করেছ? জোহান তার কথাই বোঝে না। কি বলছো? হয়তো আমি ভালো করে বোঝাতেও পারবো না। কয়েক বছর আগে থেকে অনুভূতি বাদে বিজনেস নিয়েই ভেবেছি, বুঝেছি, দক্ষ হয়েছি। তাই আমি নিজের কথা দিয়ে বলি, এই যে যখন আমি স্যুটবুট পরে অফিসে আমার অর্জন করা চেয়ারে বসে সারাক্ষণ বসগিরি করতে থাকি না, তখন নিজের ভেতর একটা শক্তি, সাহস অনুভব করি। তখন মনে হয় আমার নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, সব পরীক্ষায় জয়ী হতে হবে। যখন আমার বন্ধুদের সাথে থাকি তখন এত কিছু মাথায় থাকে না, কারণ আমি নিজেকে অনেক সেফ ফিল করি। ওরাই যেন আমার শক্তি, আমার সাহস। নিজেকে কোনো শক্ত খোলসে বন্দি রাখতে হয় না। তবে কোনো পরিস্থিতিতে আমার কোনো অনুভূতি আমাকে কাবু করতে পারে না। কিন্তু যখন আমি গান গাই তখন মনে হয় আমার গানের সুরগুলো আমার অনুভূতিকে গভীর করে তোলে, আমাকে কাবু করে তোলে। আমি গানের প্রতিটি পঙ্গতি অনুভব করতে পারি। আমার হৃদয়টা দুর্বল হয়ে যায়। আমি আমার অনুভূতির খাঁচা খুলতে চাই না। এই খাঁচা খুলে দিলে যদি অনুভূতি নামক পক্ষীটি উড়াল দেয়, তাহলে হয়তো আমার সর্বনাশ হবে, না হয় আমার হৃদয়ের। মায়া কথাগুলো বলে তাকায় জোহানের দিকে। জোহান তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে তাকাতেই জোহান মুখ ফিরিয়ে নিল। হাসলো কেন যেন। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে আসছে। তবুও তারা সেখানেই বসে থাকে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতার মুহূর্ত চলে, তবুও তারা বসে থাকে সেখানেই। পরের দিন অভ্র যে পৌঁছায় সভ্যর অফিসে, তাকে হঠাৎ দেখে অবাক হয় সভ্য। ভাই, আপনি এখানে? সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কেন আসতে পারি না? তোমার অফিস, তুমি আসতে পারবে না কেন? বসুন। অভ্র সোজা যেয়ে বসে সোফায়। সভ্য এসে তার সামনের সোফায় বসে। চা খাবে? সভ্য প্রশ্ন করে। রং চা। সভ্য তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় তাদের জন্য চা আনতে। চা আসার পর অভ্র বলে দেয়, অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে না আসতে পারে। সভ্য অবাক হয় তার কথায়। সকলে বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করে, কোন জরুরি কথা ছিল? ছিল তো। সে প্রথমে আয়েশ করে চায়ের কাপে এক চুমুক দেয়। চা ভালোই হয়েছে। আগে যে চা বানাতো তা একটু ভালো হতো না? নতুন কাউকে নিযুক্ত করে ভালো করলি। ভাইয়া, তুমি এত কষ্ট করে চায়ের জন্য এসেছ? অভ্র তার দিকে তাকিয়ে মাথা নাড়ে একটি খাম তাকে দিয়ে জিজ্ঞেস করে, দেখ এই ছেলেটাকে চিনিস কিনা, আর বল ওর কিছু হলে আমাদের কোম্পানির কোনো সমস্যা হবে নাকি? সভ্য খাম থেকে ছবি বের করে দেখে, বলে, ও তো আমাদের কোম্পানির নতুন আর্টিস্ট। তা আমি ভালো করে জানি, এই কারণে তোর কাছে এসেছি। ওর ওপর কোনো কেস হলে কোম্পানির ক্ষতি হবে। ওটা তো হবেই, কিন্তু তাহলে প্ল্যান চেঞ্জ করতে হবে। অভ্র সভ্যর কথা কেটে বলে, কিসের প্ল্যান? ভাইয়া, আই হোপ তুমি আবার কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছ না। প্লিজ, কারো কোনো সমস্যা করার প্রয়োজন নেই।
অভ্র গভীর নিঃশ্বাস ফেলে চায়ের কাপটা টেবিলে রাখে। একটি ফাইল সভ্যকে দিয়ে বলে, এটা পড়তে থাক, সব বুঝে যাবি। এই কেসের ব্যাপারে তো আমি দেখেছি, ওর নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই তো গ্রুপে আবার জয়েন করতে পেরেছে। অভ্র বিরক্তির সাথে বলে, তুই এখনো কি বুঝতে পারিসনি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজের কোম্পানির সম্মান টিকে রাখতে হয়? যখন এত বড় একটা কেস সম্পর্কে জেনেছিস, তুই আরও খোঁজ নিবি না ছেলেটির ব্যাপারে? আর অত সহজেও ঘুরে বেড়াতে পারে কিভাবে? ও তো স্টুডেন্ট ভাইয়া। তাই ভার্সিটির একটি মেয়েকে টার্গেট করে ওর জীবন শেষ করে দিয়েছে। সভ্য কথাটা শুনে ফাইলটা ভালো করে দেখে। মেয়েটির কেসের সব তথ্য এখানে দেয়া, এমনকি মেয়েটির শেষ চিঠি সহ কিছু প্রমাণও দেয়া। সভ্য জিজ্ঞেস করে, প্রমাণ হাতে থাকলে এটা কোনো পুলিশকে দিচ্ছ না? মেয়েটা জীবিত থাকা অবস্থায় তারা শাস্তি পায়নি, আর মরার পর এত সহজে পাবে? আর মেয়েটির পরিবার চায় না ওর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে সমালোচনা হোক। তাহলে আমার মতন করে শাস্তি দেব। ভাইয়া, কি করবে তুমি? ঘাবড়ে প্রশ্ন করে সভ্য। আচ্ছা বলতো, আমি বা তুই এমন জঘন্য কাজ করলে দাদাজান কি করত? মেরে ফেলতো একদম। কেবল ওদের কাজের শাস্তি দেব, তাও সুদসহ, যেন অন্য কারো জীবন এভাবে নষ্ট করতে না পারে। সভ্য কিছুক্ষণ ভেবে বলে, যে কোনো সাহায্য লাগলে আমাকে বলো, এই ব্যাপারে আমি তোমার সাথে আছি। ইন্টারেস্টিং, এটা নতুন। আমি সবসময় সঠিকের পথে পাশে থাকি, তুমি জানো। সে এক এক করে দোষী 5 জনের প্রোফাইল দেখে। শেষ পৃষ্ঠায় এসেই থেমে যায়। ওকে আমার চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, অস্ট্রেলিয়ায়। 1 মিনিট, ও তো মেঘনা আপুর ছোট ভাই, মানে তোমার। সে সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে দরজা খুলে সভ্যর অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়ে। অভ্রর মেজাজ খারাপ করে বলে, তোমাকে না বলেছিলাম এখন ডিস্টার্ব না করতে, আর তুমি অনুমতি স্যারে ঢুকে পড়েছ। মাফ করবেন স্যার, কিন্তু জরুরি কাজ ছিল। ইনারা ম্যাডামের ম্যানেজার কল দিয়েছিল, ম্যাডামের শরীর অনেক খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। সভ্য আতঙ্কিত স্বরে বলে, ইনারার কি হয়েছে? জানি না তো স্যার, হাসপাতালে নেওয়ার সময় কল দিল। কোন হাসপাতালে? আপনাকে মেসেজ করে রেখেছে। সভ্য তার ভাইকে জানায়, ভাইয়া তোমার সাথে আমি পরে কথা হবে, আমার এখন যেতে হবে। দাঁড়াও, আমিও আসছি। সভ্য দ্রুত রওনা দিয়ে তাকে এতটা অস্থির দেখে অভ্র তার পিছনে যায়। হাসপাতালে পৌঁছে দেখে ইনারার একজন হেল্পার নিচে দাঁড়িয়েছিল সভ্যর জন্য। তার ম্যানেজার আগে দিয়েই বলে রেখেছিল। সভ্য কেবিনে যেয়ে দেখে ইনারা বেডে শুয়ে আছে। ডাক্তার তার পাশে দাঁড়িয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। ইনারা তাকে দেখে একগাল হেসে হাত নাড়িয়ে হাই বলে। সভ্য তো আতঙ্কে ছিল। সে বকা দেয় ইনারাকে, তোমাকে এতদিন ধরে বলছে হাসপাতালে আসতে, একটা কথা শোনো, তুমি দেখলে তো আজ এত অসুস্থ হয়ে গেছো যে, আমার কথা একটাও শোনো না। যদি কিছু হয়ে যেত। সে ইনারার পাশে বসে তাকে জড়িয়ে ধরে নিঃশ্বাস ফেলে। আমার জান বেরিয়ে গিয়েছিল তোমার অসুস্থতার কথা শুনে, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। সে ইনারাকে ছেড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ডাক্তার উত্তর দেয় তাকে, সভ্য স্যার, প্রথম আপনি আমার অনেক বড় ভক্ত, দ্বিতীয়ত আমার সৌভাগ্য যে আমি আপনাকে খবরটা দিচ্ছি, আমার মনে হয় আপনি বাবা হতে যাচ্ছেন। সভ্য কথাটা শুনে স্থির হয়ে বসে থাকে। ড্যাব ড্যাব করে একবার তাকায় ইনারার দিকে, আবার ডাক্তারের দিকে। এমন সময় হাঁপাতে হাঁপাতে সুরভি রুমে আসে। রুমে ঢুকে প্রশ্ন করে, কি হয়েছে? সব ঠিক আছে তো? ইনারার বাচ্চা, তুই নিজে একটু খেয়াল। এতক্ষণ সভ্যর ধ্যান ভাঙে। সে প্রথমে স্বাভাবিক ভাষায় জিজ্ঞেস করে, আমি বাবা হতে যাচ্ছি। আবার ইনারাকে জিজ্ঞেস করে, আমি বাবা হতে যাচ্ছি। ইনারা লজ্জায় ওর ওড়না দিয়ে মুখ লুকিয়ে নেয়। সভ্য আবার উচ্চস্বরে বলে ওঠে, আমি বাবা হতে যাচ্ছি, আমি বাবা হতে যাচ্ছি। সে ইনারাকে জড়িয়ে ধরে। সে গালে চুমু খেতে নিলে ইনারা থামায়। ইনারা অন্য সবাইকে দেখায় ইশারায়, বিশেষ করে তার বড় ভাইকে। সভ্যর মাথায় আসে রুমে অন্য সবাইও আছে। সে প্রথম সুরভিকে বলে, সুরভি, তুমি খালামণি হতে যাচ্ছ। সুরভি তো সুযোগই ছিল। সে সামনে যেয়ে বলে, ভাইয়া এবার আমার পালা। সভ্য সরতে সে ইনারাকে জড়িয়ে ধরে। সভ্য দৌড়ে যেয়ে জড়িয়ে ধরে অভ্রকে। ভাইয়া, আমি আজ অনেক খুশি।
অভ্র প্রথমে একটু অপ্রস্তুত হয়ে যায়। অনেক বছর ধরেই তার কারোর সাথে এত ভালো সম্পর্ক নেই, পরিবারের কারোর সাথে আগের মতো সম্পর্ক নেই। কিন্তু আজ সেও হেসে সভ্যর খুশিতে সামিল হয়। ছোটবেলার মতোই তার মাথায় হাত রেখে বলে, তুই জীবনের সব খুশি ডিজার্ভ করিস। সভ্যর ঠোঁটের হাসি মলিন হয় এক মুহূর্তের জন্য। সে অভ্রকে ছেড়ে তাকে দেখে। ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত তার ভাই তার সব খুশির মুহূর্ত এটাই বলতো। আজ এত বছর পর তার মুখে এই কথা শুনে সে অবাক হবার সাথে আবেগীয় হয়ে পড়ে। আবারও একগাল হেসে সে অভ্রকে জড়িয়ে ধরে। দুই বান্ধবীও তাদের দেখে অবাক হয়। অভ্রর এভাবে স্নেহ দেখানোটা তাদের কাছে স্বাভাবিক নয়। সুরভি ইনারার পাশে বসে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সেদিন স্কুলে যে মেয়েটাকে দুই বেনি করে এসে বান্দরিনীর মতো লাফাতে দেখতাম, সে আজ মা হতে চলেছে। ইনারা তার গালে আলতো করে মেরে বলে, আর তুই খালামণি? আবার জিগায়, উফ, আমি তো ওদের জন্য নিজের হাতের ড্রেস বানাবো, খাবার বানাবো, তাদের পড়াবো। দেখ ভাই, তোরই তো সব করতে হবে, আমার এত গুণ নাই, এত ধৈর্য নাই। আর এখন তো সব আরো সহজ হয়ে যাবে, খালামণির সাথে বড় মাও হতে যাচ্ছিস। কথা শুনে সে খানিকটা অপ্রস্তুত হয়ে যায়। সে অভ্রর দিকে তাকায়, তারপর বিষয়টা পাল্টানোর জন্য বলে, আরে সবাই নিজেদের মধ্যে খুশি পালন করলে ঘরেও তো জানাতে হবে। ইনারা বলে, না, আজ না, এই উইকেন্ডে যে সবাইকে সারপ্রাইজ দিব। সবার রিয়াকশন আমি নিজের চোখে দেখব। যে হুকুম আপনার মহারানী, সভ্য বলে। ডাক্তার জানায়, উনি ঠিক বলেছেন। এছাড়া আমি চেক আপ করেছি, তার রিপোর্ট আসলে ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে। আপনারা চাইলে ওনাকে নিয়ে যেতে পারেন। আপাতত এই প্রেসক্রিপশন অনুযায়ী খাবার আর মেডিসিন দিয়েন। আবার রিপোর্ট দেখানোর পর এগুলো চেঞ্জ হবে। ডিসচার্জ হওয়ার পর তারা বাইরে আসলে সভ্য বলে, সুরভি, তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছে, আসো। আসলে ভাইয়া, আপনার ভাই যখন মেসেজ দিয়েছিল ইনারার ব্যাপারে, তখন অফিস থেকে দৌড়ে এসে পড়েছি, ছুটিও নেয়নি, তাই আবার যেতে হবে। আমি রিক্সা দিয়ে চলে যাচ্ছি। রিক্সা দিয়ে যাওয়া লাগবে না, আমরা তোমার অফিসের সামনে দিয়ে যাব। না না, আমার অফিস আপনাদের বাসার বিপরীত দিকে, আর এখন ইনারার রেস্ট দরকার, তাই একদম না। অভ্র তাদের কথায় বিরক্ত হয়ে বলে, আমার গাড়িতে জায়গা আছে, তাই তোমাদের সময় বরবাদ না করলে আমি খুশি হব। সুরভি, আসো। সুরভির উত্তরের পূর্বে সভ্য বলে, গ্রেট আইডিয়া। আর একসাথে সময় কাটানোর বাহানা কি লাভ বাটরা ছাড়তে পারে? যাও যাও সুরভি। না ভাইয়া, কি না, আরে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই, যাও। সুরভি অভ্রর ওপর মেজাজ খারাপ করে গাড়িতে ওঠে। সভ্য চড়ে তার গাড়িতে। গাড়ি সবার আগে তাদেরটাই চালু হয়। স্টার্টের পর ইনারা জানালা দিয়ে মাথা বের করে তাদের বিদায় দিয়ে বলে, টাটা, আমার বাবুর বড় পাপা ও বড় মা। একা ছেড়ে দিচ্ছি, দুইজন জমিয়ে প্রেম করো। কথাটা শুনে সুরভির মেজাজ খারাপ হলেও অভ্র ফিক করে হেসে দেয়। সুরভি রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, আপনি হাসছেন কেন? আমি হাসলে তোমার কি সমস্যা? ধুর, আপনার সাথে কথা বলা বৃথা। সে ফোন বের করে কল দেয় তাইফাকে। কথা বলার পর তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল। সে বারবার আর চোখে তাকায় অভ্রর দিকে। অভ্র হেসে তার কাছে এসে বলে, এভাবে লুকিয়ে দেখবার কি দরকার? দেখতে চাইলে ভালো করেই দেখো। সুরভি তার কপালে হাত রেখে পিছিয়ে দেয়। দূরে থাকেন তো? জাস্ট বললাম, এখন বাসায় যাব। অফিসে আবার কিছু হয়েছে? আমি এসে পড়ে তাইফা এমার্জেন্সি বলে তুষার স্যার থেকে ছুটি নিয়েছে। এখন আর যাওয়া ঠিক হবে না। এখন ভাবছি আগামীকাল কি বলবো। ইনারার কথা বলে সেটাকে বড় সড়ো করে নিউজ বানিয়ে ছেড়ে দিবে। বলো, কেউ অসুস্থ হয়ে গেছে অথবা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছে, সিম্পল। আপনার মতো অনায়াসে মিথ্যা বলার কৌশলটা যে আমার নেই। অভ্রর কথাটা শুনে মেজাজ খারাপ হয়। সুরভি তা বোঝে, তাই তো অভ্র তার দিকে তাকাতে সে ভয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়। অভ্র আবারও হাসে তাকে দেখে ড্রাইভারকে বলে, সুরভির বাসার দিকে গাড়ি ঘোরাও। জোহান নিচে এসে দেখে জোরে গান ছেড়ে সবাই নাচছে। বাতাসে রংধনুর রং উড়ে বেড়াচ্ছে। সবাই রং নিয়ে খেলা করছে। আশরাফ তাকে দেখে এসে রং মাখিয়ে দেয়। তন্নিও তার পাশে ছিল। সে তার গায়ে রং লাগায়। জোহান কাউকে রং লাগায় না। সবার আগে প্রশ্ন করে, মায়া কোথায়? ও আমাদের সাথে নামলো, তারপর আসছি বলে যে কোথায় গেল? ওর আবার এই নাচ গান পছন্দ না, এখন আর কি। আচ্ছা, আমি ওকে দেখে আসছি, দাঁড়াও 1 মিনিট।
তন্নি দৌড়ে যেয়ে একটা রঙের থালা এনে বলে, যেখানে দেখবে রং লাগিয়ে দিবে, তারপর জোর করে খেলতে নিয়ে এসো। জোহান এক মুঠো লাল রং নিয়ে সেখান থেকে দৌড়ে যায়। আশরাফ অবাক হয়ে তাকায় তন্নির দিকে। কি করছিস তুই? জাস্ট আমার বান্ধবীর নতুন প্রেম কাহিনী শুরু করার সাহায্য। আশরাফ এখনো কিছু বোঝে না, তা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। তাই তন্নি বলে, আমার সন্দেহ আছে মায়া জোহানকে পছন্দ করে। ও তো নিজের থেকে কিছু বলবে না বা করবে না, তাই আমারই করতে হবে। এবার বুঝলি? আশরাফ ওপর নিচ মাথা নাড়ায়। জোহান গতকালের জায়গাতেই পায় মায়াকে, সেখানেই বসেছিল। সে পিছন থেকে এসে তার গালে রং মাখিয়ে দেয়। মায়া রাগী মুখে পিছনে তাকে বলে, এসব কি? আমি সবাইকে মানা করেছি রং লাগাতে। তবে জোহান এখন আর ভয় পায় না তাকে। সে তার পাশে এসে বসে জিজ্ঞেস করে, সবাই ওখানে মজা করছে, আর এখানে তুমি একা কেন? এসব আমার পছন্দ না। কোনো সময় পছন্দ ছিল না, নাকি এখন পছন্দ না? মায়া উত্তর দেয় না। জোহান বলে, তুমি তো বলতে তুমি সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসো। তা তো দেখা যাচ্ছে না। অন্য কারোর জন্য নিজের চুল কেটে ফেললে, নিজেকেও চেঞ্জ করে ফেলেছ। তাহলে নিজেকে ভালোবাসলে কিভাবে? তুমি নিজেকে ভালোবাসো? জোহান হাসে। এখন অন্য কেউ তো নেই, তাই একটু একটু বাসি। মায়া মিটিমিটি করে হেসে মুখটা সামনের দিকে বলে। জোহান বলে, আসো, সবার সাথে মজা করি। তুমি যাও। আমি কোনো মতে একা যাব না, তুমি আমার সাথে আসবে। সে মায়ার হাত ধরে নেয়। সাথে সাথে কেঁপে ওঠে মায়া, তার ভেতরের হৃদয়টাও। সে জোহানের দিকে তাকায় নরম দৃষ্টিতে। জোহান তার হাত ধরে উঠে দাঁড়ায়। অনুরোধের সুরে বলে, আসো প্লিজ। এমন কিউট ফেস বানিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? আমি তো কিউটি। মায়া তার হাসি চাপা রেখে উঠে দাঁড়ায়। জোহান তার হাত ধরে তাকে নিয়ে দৌড় দেয় যেদিকে অনুষ্ঠান হচ্ছে। মায়া একবার তাকায় জোহানের দিকে, আবার তাদের ধরা হাটটির দিকে, আবার জোহানের দিকে। যে দেখে সবাই এখনো নাচানাচি করছে, তারা সবার মাঝে ঢুকে পড়ে। মায়াকে পেয়ে তন্নি, আশরাফ, মেহেদি সবাই রঙের হামলা করে। সে বিরক্ত হয়ে জোহানকে বলে, এ কারণেই বলেছিলাম আসবো না। জোহান হাসে কেবল তাদের দেখে। তারা সবাই গ্রুপ করে নাচ শুরু করে। তন্নি দেখতে পায় মায়া ও জোহান সামনাসামনি দাঁড়ানো। সে সুযোগ বুঝে মায়াকে সামনের দিকে ধাক্কা দেয়। সে পড়ে যেতে নিলে জোহান তাকে ধরে নেয়। মায়া জোহানের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। সে সামনে তাকাতে দৃষ্টি বন্ধন হয় দুজনের। তার হৃৎপিণ্ডটা আবারও বেহায়া হয়। স্পন্দনের গতি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ঠিক আছো? জোহান প্রশ্ন করে। হাত উঠিয়ে তার সামনে আসা চুলগুলো ঠিক করে দিচ্ছিল। তার পূর্বে মায়া পিছিয়ে যায়। নিজের চুল ঠিক করে জোহানের প্রশ্নের উত্তরে মাথা নাড়িয়ে দেয়। যেতে নিলেই জোহান তার হাত ধরে নেয়। সে পিছনে তাকায়। জোহান তার কাছে এসে বলে, তুমি আমাকে রং লাগাতে ভুলে গেছো। সে মায়ের হাতে রং দিয়ে সে হাতটা নিজের গালে ছুঁয়ে দেয়। সে মুহূর্তে নিঃশ্বাস আটকে আসে মায়ার। সে চোখ বন্ধ করে নেয়। আভাস পায় জোহান তার হাতটা ছেড়ে দিয়েছে। সে চোখ খুলতেই দেখে কয়েকজন জোহানকে নিয়ে যাচ্ছে তাদের সাথে। হয়তো তার সাথেই সময় কাটাবে। কে চাইবে না? সে তো বিখ্যাত তারকা জোহান। সবাই তার সাথে সময় কাটাতে বেকুল থাকবে। তাহলে জোহান তার সাথে থাকবে কেন? মায়া সব ভাবনা মাথা থেকে সরিয়ে পিছনে ফিরে তার বন্ধুদের সাথে যোগ দেয়। জোহান যাবার সময় পিছনে তাকায়। দেখতে পায় মায়া তার বন্ধুদের সাথে মজার সময় কাটাচ্ছে। তাদের সবাইকে এভাবে দেখে তার ঠোঁটের কোণে হাসি আঁকে। মায়ার গলা শুকিয়ে যাওয়ায় সে পানি নিতে যায়। সে এক পাশে পানি ও সফট ড্রিঙ্কস দেখে এক বোতল পানি নেয়। পানি পান করতে যাওয়ার সময় একজন পুরুষের স্পর্শ পায়। সে তার গালে রং লাগিয়ে দেয়। ততটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সে তার হাত গাল থেকে কাঁধ পর্যন্ত এসে পড়ে। আতঙ্কে মায়া কেঁপে ওঠে। সে তৈরি ছিল সামনে পিছনের মানুষটা মাথা ফাটিয়ে দেওয়ার জন্য, কিন্তু অন্তিম মুহূর্তে থেমে যায়। পিছনে আদিলকে দাঁড়াতে দেখে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে হাসি মুখে বলে, আপনি এখানে কেন? আমার সাথে দেখা করে ভালো লাগেনি আপনার? ভালো লাগবে না কেন? কিন্তু এখন তো আপনার মালার সাথে থাকার কথা, তাই আপনাকে এখানে আশা করিনি আর কি। মালার সাথে থেকেও চোখ আপনাকেই খুঁজছিল, তাই ছুটে এলাম। মায়া হেসে বলে, মজা ভালোই করতে পারেন। আপনি সিঙ্গেল তাই না? এত সুন্দরী মেয়ে সিঙ্গেল কিভাবে থাকে আমি বুঝতে পারি না।
মায়ের সুযোগ পেয়ে তার তালের সাথে তাল মেশায়। আসলে হয়েছে কি, এত বড় কোম্পানি সামলানোর চক্করে সময় পায়নি। আমার বাবা দ্বিতীয় বড় অংশীদার, তো মানে কোম্পানিতে প্রফিট হলে আমাদের কাছে আসবে। আবার আমি কয়েকটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, সেখানে আলাদা খাটুনি, এর জন্য সময় হয়ে ওঠেনি। এখন মন মতো কাউকে পেলে সোজা বিয়ে করে নিতাম। বিজনেস ফিল্ডে হলে বেশি ভালো হতো, কিন্তু তেমন কাউকে পাই না। কেমন ছেলে পছন্দ আপনার? আপনার মতো, আপনার মতো হলেই হবে, যে বিজনেসে পারদর্শী। আসলে আমি একটি নতুন কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছি। বিজনেস সম্পর্কে ধারণা থাকলে তাকে পার্টনারও বানাতাম, আবার একসাথে সময়ও কাটাতে পারতাম। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আপনার মতো কেউ থাকলে বলেন, তার সাথে বিজনেস পার্টনারশিপ আর লাইফ পার্টনারশিপ দুটোই হবে। আমার মতো? আপনি সত্যি আমার মতো কাউকে খুঁজছিলেন? কেন, আপনার মধ্যে কোনো কমতি আছে নাকি? না, মানে একদমই না। আপনার সাথে ভুল সময় দেখা হলো বুঝলেন, আপনার বিয়ের 2 দিন আগে। আচ্ছা, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমি আসি। মা তাকে ভাবনার জালে ফাঁসিয়ে কেটে পড়ে। গাড়ি এসে থামে সুরভিদের বাসার সামনে। সুরভি গাড়ি থেকে বের হয়ে ড্রাইভারকে ধন্যবাদ জানায়। অভ্র বলে, এই যে, আমাকেও ধন্যবাদ জানাও। কোন দুঃখে? আমি তোমাকে এখানে ড্রপ করেছি, গাড়ি চালিয়েছে ড্রাইভার ভাইয়া, আপনাকে কেন ধন্যবাদ দিব? অভ্র বিরক্তি বোধ করে তার কথায়। সে ঠিকমতো বসে ড্রাইভারকে বলবে গাড়ি ছাড়তে, তখনই পাশ থেকে আসে তার ভাই সাইদ। সুরভিকে দেখে জিজ্ঞেস করে, তুই দিন দুপুরে বাসে কি করিস? ছুটি পেয়েছিস, কিন্তু তুমি কি করছো? জোহান তো নেই, তাই আমারও কাজ নেই। ততক্ষণে তার ধ্যান যায় পাশে দাঁড়ানো এত বড় গলিতে। সে বলে, এই গাড়ি আমি কোথাও দেখেছি। ঝুঁকে অভ্রকে দেখতেই সে বলে, আরে অভ্র ভাই, আপনি এখানে? ও, সুরভিকে বুঝিয়ে দিতে এসেছিলেন। এখান থেকে কেন যাচ্ছেন? ভেতরে আসুন। না থাক। কিভাবে থাকবে? আপনার আসতেই হবে, আসুন, রাতে খেয়ে যাবেন। সুরভি বলে, আরে না ভাইয়া, উনি এত ব্যস্ত মানুষ, ওনার কি ভেতরে যাওয়ার সময় হবে? অভ্রর ভেতরে যাওয়ার পরিকল্পনা তো ছিল না, কিন্তু যেহেতু সুরভি মানা করেছে সেহেতু এখন সে যাবে। তাই সে বলে, আমি ফিরে আসছি, এ বাহানায় আপনাদের জেনে নেব। তারপর সে ড্রাইভারকে পাঠিয়ে দেয়। সাইদ তো খুশি হয়ে তাকে স্বাগতম করে। সুরভির মেজাজ আরও চওড়া হয়। সে রাগে দাঁতে দাঁত চেপে বলে, খাটাস একটা। তারপর তাদের পিছনে ঘরে ঢুকে দেখে অন্য কাণ্ড। তার মা, ভাবি, ঋধু আরও ব্যস্ত হয়ে পড়ে, যেন কোনো মহান ব্যক্তি এসে পড়েছে। তাকে আপ্যায়নের কোনো সুযোগ হাতছাড়া করতে রাজি না তারা। কত রকমের শরবত আর নাস্তা দেয়। সুরভি তো তাদের দেখে মাথা ঘোরাচ্ছিল, তাই সে যায় নিজের রুমে, ভাবে গোসল করে সারা দিনের ক্লান্তি দূর করবে। কিন্তু মা তাকে ধরে নিয়ে এসে তাকেও কাজ দেয়। কিছুক্ষণ পর আসে তার বাবা, হাতে কতগুলো খাবারের প্যাকেট। সুরভি বুঝে উঠতে পারে না সবাই এত কিছু কেন করছে, এত বেকুল হয়ে গেল কেন সবাই। রান্না বান্নায় তার ভাগের কাজ শেষ করে এসে দেখে তার বাবাও অভ্র বসে দাবা খেলছে। সে যেয়ে তার ভাইয়ের পাশে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে উকি মেরে বোর্ডের দিকে তাকে বলে, আমার বাবা দাবা খেলা এক্সপার্ট, তাকে হারানোটা মুশকিল। সাইদও ধ্যান সহকারে খেলা দেখছিল। সে সুরভির কথা শুনে বলে, অভ্র ভাইয়া অলরেডি 3 বার হারিয়ে ফেলেছে। হ্যাঁ? সুরভি যেন এক ঝটকা খায়। চেকমেট। অভ্রর কথা শুনে সুরভি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সাইদ বলে, মাত্র 7 মিনিটে? ইমপ্রেসিভ। মাত্র 7 মিনিট? সুরভি বিস্মিত সুরে বলে। বাবা তোর প্রশংসা করে। সত্যি আমি এত ভালো প্রতিদ্বন্দ্বী আগে পাইনি। হেরেও ভালো লাগছে, কিন্তু অবাক হচ্ছি না। তোমার বাবা সেদিন বলেছিল তুমি নাকি ছোট থেকে বোর্ড গেমে খেলতে পছন্দ করো আর কখনই পরাজিত হও না। আসলে আঙ্কেল, হেরে যাওয়াটা আমার পছন্দ না, তা যার কাছেই হোক, বলে সে হেসে তাকায় সুরভির দিকে। সুরভির তখন মনে পড়ে তাদের এঙ্গেজমেন্টের কথা। সেদিন তার প্ল্যান নষ্ট করে কিভাবে সব নিজের কথা মতো করেছিল ভেবেই সে মুখ বানায়, তারপর সেখান থেকে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে সুরভি বের হয় বাথরুম থেকে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার টেবিলের ওপর দেখতে পায় ইনারার ও প্রিয়র ছবি। ছবিটা দেখে সে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেমটা উঠে বলে, তুই আজ এখানে থাকলে ইনারার নিউজ শুনে কতটা খুশি হতি। আমি খালামণি হতে যাচ্ছি আর তুই মামা। জানিস, জীবনের সব কিছু পারফেক্ট আছে,
কিন্তু তুই নেই বলে সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। মায়ের কণ্ঠ শুনে সুরভি ফ্রেম ও তোয়ালে রেখে বের হয়। সে দরজার বাইরে যেতেই তার মা দ্রুত তাকে এসে আবার রুমে নিয়ে যায়। কি করছো মা? সুরভি জিজ্ঞেস করছে। আমি কি করছি? তুই কি পরে আছিস? সালোয়ার কামিজ। এত সাধারণ সালোয়ার কামিজ, তা সাদা রঙের? সাদা পরলে তোকে আরও বেশি কালো দেখায়। বাইরে তোর হবু বর এসেছে আর তুই এভাবে আসবি? পোশাক পাল্টে একটু সাজুগুজু করে আয়। মা, নট এগেন। আমি আমার স্কিনে খুশি আছি, আর আমার কার জন্য সাজুগুজু করতে হবে না। আমার পছন্দ না। আমার নিজেকে এভাবে ভালো লাগে। আমি ঘরে এভাবে থাকি, তাই বাইরে থেকে কেউ আসলে আমাকে এভাবেই দেখতে হবে। অন্য সবাই আর কি এক নাকি? তাহলে বলো, বিয়ের লেহেঙ্গা পরে এসে পড়ি? একটা কথা না, ভালো মতো তৈরি হয়ে বের হবি বলে দিলাম। মা চলে যাওয়ার পর সে তৈরি হবার নামে চোখে কাজল দিয়ে বেরিয়ে পড়ে। বেরিয়ে দেখে সবাই বসে গল্প করছে। সেদিকে যেতে মায়ের নজর পড়ে তার। এভাবে চোখ রাঙিয়ে আছে যেন তার কপালে আজ শনি আছে। সে অগ্নিদৃষ্টি না দেখার মতো এড়িয়ে যায়। বকা থেকে বাঁচার জন্য দ্রুত যে বসে তার বাবার পাশে। অভ্রর হঠাৎ চোখের সামনে হঠাৎ সুরভি এসে পড়ে। সে চমকে ওঠে। ভেজা চুলে, কাজল মাখা নয়নে, শুভ্র রঙের পোশাকে তাকে অন্যরকম সুন্দর দেখাচ্ছিল। থই থই করে বয়ে বেড়ানো পড়া কোকড়া চুলগুলো থেকে টিপ টিপ করে পানি পড়ছিল। মেয়েটা সারাক্ষণ চুল বাঁধাই রাখে। ওকে কে বলবে খোলা চুলে ওকে কতটা মায়াবী দেখায়। তার টানা চোখে কাজল যেন হাতিয়ারের মতো কারো বুকে আঘাত করতে পারবে। সে চোখ অভ্রর দিকে যে আটকাতেই সে ঘাবড়ে যায়। চুরি করতে যেয়ে যেন ধরা পড়েছে। সকলের ওপর রাজত্ব চালানো পুরুষটাও এক নারীর দৃষ্টিতে বিচলিত হয়ে পড়ল। সে এদিক ওদিক তাকাতে শুরু করে। সাইদ তখনই বলে, এই যে ভাই, চা নিন। সুযোগ বুঝে জলদি সে চায়ের কাপটা ধরে যে গরম চা তার হাতে পড়ে যায়। সাথে সাথে সে চায়ের কাপ টেবিলে রেখে দেয়। সবাই তো আটকে যায়, কিন্তু অভ্র সবাইকে আশ্বাস দেয় সে ঠিক আছে, তেমন কিছু হয়নি, সে ঠিক আছে। সবাই একটু শান্ত হয়, কিন্তু সুরভি দাঁড়িয়ে তাকে বলে, উঠুন, বেসিনে ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে নিন, বেশি পড়লে টুথপেস্ট লাগিয়ে দিচ্ছি। রিল্যাক্স, চা এতটাও গরম ছিল না, তাই বলে কি হাতটাও ধুবেন না? আসুন। এবার কড়া কণ্ঠে বলে সুরভি। অভ্র সবার সামনে তাকে মানা করতে পারে না। সে অভ্রকে নিয়ে ডাইনিং রুমের বেসিনের সামনে নিয়ে আসে। সুরভি বিড়বিড় করে বলে, পুড়ে গেলেও এই অভদ্রলোক নিজের ভাবের ঠেলায় বলবে না। অভ্র হাত ধুতে ধুতে বলে, আবার আমার নামে কি বদনাম করছো? সুরভি তার হাতের দিকে তাকায়। বেশি লাল হয়ে গেলে টুথপেস্ট লাগিয়ে দেবে, না হলে ভাইকে দিয়ে মলম আনাবে। দেখলে আমার এত সুন্দর চেহারা আছে, তো দেখো, হাত দেখে কি বলবে? সুরভি বিরক্তি নিয়ে তার দিকে তাকায়, তারপর তার হাত ধরে ভালো করে দেখে হাতের কোথাও পড়েছে নাকি। অভ্র আবারও বলে, বললেই হতো আমার হাত ধরতে চাও, এত বাহানার প্রয়োজন নেই। সুরভি রাগী দৃষ্টিতে তাকায় অভ্রর দিকে, কিন্তু অভ্র তার থেকে ভয় পাওয়ার লোক তো নয়। সে বলে, আমি বুঝতে পারছি, আমার হাত ধরে অনেক ভালো লাগছে। লাগছে তোমার, কিন্তু বাসায় তো এখন সবাই আছে, কেউ এসে পড়লে তোমারই লজ্জায় পড়তে হবে। ধুর, কিচ্ছু হয়নি আপনার, অকারণে আপনার আজেবাজে কথা সহ্য করেছি। সুরভি আবার ড্রয়িং রুমে যেতে নিলে তার মা তাদের দেখে বলে, সুরভি শোন, আমি অভ্রের জন্য চা বানাচ্ছি, তুই ততক্ষণে অভ্রকে ঘরটা ঘুরে দেখে আয়। দেখানোর কি আছে, এটা তো সাধারণ ঘরই, মিউজিয়াম নাকি? চুপচাপ যা বলেছি তাই কর। আমি কেন? ভাইয়াকে বলো। মা মুখে কিছু বলে না, কেবল চোখ রাঙায়। ভাইয়া কেন করবে? আমি তো আছি, আমি দেখাচ্ছি। সুরভি পিছনে ফিরে অভ্রর দিকে তাকে বলে, আসুন, মিউজিয়ামের সব আর্ট পিস দেখে নিন। সুরভি অভ্রকে নিয়ে যায়, সব রুম নিয়ে ঘুরতে থাকে। এখানে কিছু বলতে হবে নাকি সেও তাও বোঝে না। সে সামনে ঘুরে আর অভ্র তার পিছনে। ঘুরতে ঘুরতে অভ্রকে তার রুমে নিয়ে আসে। সুরভি বিরক্তি সুরে বলে, এখানে দেখার কি আছে আমি বুঝি না। অভ্র টেবিলের কাছে যেয়ে তার বন্ধুদের ফটো ফ্রেম হাতে নেয়। সুরভি জানায়, আমার আর ইনারার আরেকজন বন্ধু ছিল, এখন আর এই পৃথিবীতে নেই। জানি, আমি তো ভুলে গিয়েছিলাম। জনাব অভ্র সব জানে। সে টেবিলের এক পাশে এসে দাঁড়ায়। খুব মিস করো তাই না? সুরভি এক পলক তাকায় অভ্রর দিকে, গভীর নিঃশ্বাস ফেলে। মিস করতেও কষ্ট লাগে। চোখের সামনে এমন কিছু মুহূর্ত ভেসে ওঠে
যা মনে করতে চাই না, কিন্তু ওকে না মনে করেও থাকতে পারি না। অনেক স্মৃতি একসাথে আছে। কিছু মানুষের স্থান অন্য কেউ পরিপূর্ণ করতে পারে না। জীবনে হাজারো মানুষ আসলেও ওই একটি মানুষের স্থান সবসময় শূন্য থেকে যায়। সুরভির পুরনো এক কথা মনে পড়ে। এক রাতে সে আহনাফের সাথে কথা বলছিল ফোনে। প্রিয়র মৃত্যুবার্ষিকী ছিল, তার প্রচুর কান্না পাচ্ছিল। সে আবেগী মানুষ হলেও সহজে কারো সামনে কাঁদে না। তবে সেদিন নিয়ন্ত্রণ করতে না পেরে প্রিয়র কথা বলতে বলতে কান্না করে দেয়। তখন আহনাফ খানিকটা বিরক্ত হয়ে বলে, এত কান্না করার কি আছে? ও তো কেবল তোমার বন্ধুই ছিল, পরিবারের তো কেউ না, রক্তের সম্পর্ক নেই। এছাড়া সে গেছে, এতগুলো বছর হয়ে গেছে। আমার মা মারা গেছে, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আমার মায়ের জন্য এভাবে কান্না করলে তা বোঝা যায়। তোমার কান্নার কারণটা বুঝতে পারছি না। কথাটা শোনার পর থেকে এরপর আর সুরভি তাকে তার মনের কথাগুলো বা কষ্টগুলো বলেনি। এটা সত্য, মা বাবাকে হারানোর মতো কষ্ট সবচেয়ে বেশি। এর মানে কি কাছের কাউকে হারালে কষ্ট পাওয়া যাবে না? আপন হবার জন্য কি রক্তের সম্পর্ক প্রয়োজন? কিছু বন্ধুত্বের রং রক্ত থেকেও গাঢ় হয়। সেদিনের পর থেকে প্রিয়কে নিয়ে সে ইনারা ছাড়া কারোর সাথে তেমন কথা বলেনি। আজ অভ্রর মুখে এসব কথা শুনে সে অবাক হয়। সে ভাবেনি জনাব আরিফুর ইসমাত অভদ্র অনুভূতির কথা জানবেন। ফটো ফ্রেমটা রেখে দেয় অভ্র। সুরভির দিকে তাকিয়ে দেখে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। সে বাঁকা হেসে চোখ টিপ মেরে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়লে নাকি? সুরভি মুখ বানিয়ে সেখান থেকে বারান্দায় চলে যায়। অভ্র যায় তার পিছনে। আপনি আমার পিছু পিছু ঘুরছেন কেন? সুরভি জিজ্ঞেস করে। কারণ তুমি ঘরে দেখাচ্ছ তাই। দেখা তো শেষ, এখন বাইরে চলে যান। আপনার মুখ দেখে দেখে এখন আমার চোখ জ্বলতেছে। সারা পৃথিবী আমার সম্মান করে, আদব কায়দার সাথে কথা বলে বা ভয় পায়, কিন্তু দাদাজান তুমি আর তোমার বান্ধবী তিনজনের মুখ থেকে আমাকে সম্মান দিয়ে দুটো কথা বের হয় না। আর তুমি তো সারা দেশের সামনে আমার সম্মান ডাস্টবিনে মুড়ে ফেলে দিতে চেয়েছো। মহারাজ, দয়া করিয়ে এই স্থান থেকে প্রস্থান করুন। আপনার চেহারা দেখিয়ে আমার নিদারুণ বিরক্তি লাগছে। অভ্র তার দিকে এগিয়ে আসে। আপনি আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? দেখেন, এটা আমার ঘর। এক চিৎকার করলে আমার ভাই এসে আপনার অবস্থা করুণ করে দিবে। অভ্র তাও তার দিকে ঝুঁকে আসে। সুরভির পিছনের বাগান বিলাস গাছ থেকে একগুচ্ছ গোলাপি পাতা ছিঁড়ে নেয়। তারপর সুরভির দিকে তাকে বলে, কিন্তু আমার তোমার দিকে তাকিয়ে থাকতে দারুণ লাগে। অভ্র তার মুখোমুখি হয়ে দাঁড়ায়। তার একগুচ্ছ চুল কানের পিছনে গুজে দেয়। সে বাগান বিলাসের পাতাগুলোর কানের কাছে গুজে দেয়। তার দিকে কেমন করে দৃষ্টিতে তাকে মৃদুস্বরে বলে, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সুরভি অবাক হয়ে চোখ তুলে তাকায় তার দিকে। আমি সাজুগুজু করিনি তো, এভাবেই সুন্দর দেখাচ্ছে। খুব সাধারণ শব্দগুলো, অথচ সুরভির কাছে প্রশংসাটা খুব ভালো লেগেছে। সে মৃদু হেসে অভ্রর বুকে হাত রেখে তাকে পিছনে সরিয়ে বলে, কথাটা দূর থেকেও বলতে পারেন। অভ্র সুরভির বুকে রাখা হাতটা ধরে নেয়। প্রশংসার পরিবর্তে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ দেবার জন্য সামনের মাসটাকে ভালো লাগতে হয়। ভালো না লাগলে আমাদের সম্পর্কের চিহ্ন এখনো খুলেনি কেন? সুরভি তার হাতে পড়া আংটি দেখে তাকে অভ্রর দিকে। আকাশ কুসুম ভাবার প্রয়োজন নেই, এটা টাইট হচ্ছিল তাই খুলতে পারিনি। তাই? তাহলে আমি খুলে দিচ্ছি। অভ্র তার হাত ধরে রিং খুলতে যেতেই সুরভি তার হাত পিছিয়ে নেয়। আপনার কি আমি রিং পরি বা না পরি, সম্পর্কটা ভাঙলে আপনার আংটি আমি ফেরত দিয়ে দেবো, ওকে? সুরভি বলে বারান্দা থেকে বাইরে যেতে নেয় আর অভ্র হাত ধরে ফেলে। সুরভি কপাল কুঁচকে তাকায় পিছনে। অভ্র বলে, আংটিটা তোমার হাতেই সুন্দর দেখায়। শেষে সুরভির সামনে দাঁড়িয়ে আবার বলে, আমার মনে হয় কি জানো, আংটিটা তোমার হাতের জন্য তৈরি হয়েছে। সুরভি তার হাত ছড়িয়ে নেয়। এতক্ষণে মায়ের কণ্ঠ ভেসে আসে, সুরভি, চা তৈরি হয়েছে, জলদি আয়। অভ্র তাকে ছেড়ে বাহিরের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু আবার থেমে পিছনে তাকায়। তোমাকে কিন্তু শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। সুরভি তখন ভেংসি কেটে মুখ ফিরিয়ে নিলেও অভ্র সামনের দিকে মুখ ফিরিয়ে যেতে নিলে মুচকি হাসে। হঠাৎ তার মাথায় আসে এক কথা। সে উচ্চস্বরে জিজ্ঞেস করে, কিন্তু আপনি আমাকে শাড়িতে কবে দেখলেন? আমি তো আপনার সাথে দেখা হবার পর শাড়ি পরিনি।
অভ্র দরজা পর্যন্ত গিয়েছিল। সুরভির কথা শুনে পিছনে তাকে বলে, ওটা একটা সিক্রেট বলে চোখ টিপ মেরে চলে যায়। হলুদের আয়োজন করা হয়েছে একই স্থানে। আশরাফ ও জোহান নিচে এসে পড়েছিল। জোহান কয়েকজনের সাথে ছবি তুলছিল আর আশরাফ তার একপাশে দাঁড়িয়েছিল। ছেলেমেয়েগুলো যাবার পর আশরাফ বলল, ব্রো তোমার বিরক্ত লাগে না? সবাই কেবল গতকাল থেকে 4 বার এসে তোমার সাথে ছবি তুলল, বাকি সবার কথা বাদই দিলাম। মাঝে মধ্যে লাগে, বাট মোস্টলি এত ভালোবাসা দেখলে ভালোই লাগে। আশরাফ ফোন বের করে সময় দেখে বলে, এই মেয়েগুলো মনে হয় অনুষ্ঠান শেষে আসবে। বসে পড়ছে, ওদের খবর নেই। এমন সময় ফোন আসে আশরাফের, তন্নির ফোন। সে কল ধরে কথা বলে জোহানকে জানায়, ম্যাডামরা বের হচ্ছে, আমাদের যেয়ে তাদের রিসিভ করতে হবে। তারা দুইজন তাদের হোটেলের সামনে দাঁড়ায়। তন্নি প্রথমে বের হয় দরজা দিয়ে। আশরাফ জিজ্ঞেস করে, আমাদের দ্বিতীয় ম্যাডাম কোথায়? রুম লক করে আসছে। জোহান তার ফোনে মেসেজ দেখছিল। তখন তন্নিও আশরাফের কথা শুনে তন্নি জানায়, আজ একেবারে অন্য লুক দিয়েছি, পুরাই বোম.com লাগছে ওকে। এই যে ম্যাডামও এসে পড়েছে। বাহ মায়া, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে। আশরাফ প্রশংসা করে তার। জোহান তাদের কথা শুনে মুখ তুলে সামনে তাকায় মায়াকে আসতে দেখে। সত্যি আজ মায়াকে অন্যরকম দেখাচ্ছে। নীল আনারকলিতে রূপালি কারচুপির কাজ, কানে রূপালি কানের দুল, আর এক পাশে চুলগুলো বেনি করা, বেনির ওপর বেলি ফুল মোড়ানো, চোখে কাজল ভরা, হালকা মেকআপ করা, আর কপালে ছোট একটি লাল টিপ। তার হেঁটে আসার সময় শব্দ হচ্ছিল ছনছন ছনছন। মায়া সে তাদের সামনে দাঁড়ায়। আশরাফকে জিজ্ঞেস করে, কি বলছিস? আপনার প্রশংসা করছি ম্যাডাম। প্রশংসা পরে করিস, এই ব্যাগ ধর। সে আশরাফের হাতে ব্যাগ ধরিয়ে দেয়, সাথে তন্নিও দেয়। আশরাফ বলে, আমাকে তো এজন্যই রাখছিস তোরা, তোদের ব্যাগ ধরার জন্য। একটা কথা বলতো, এই তো ইন্দুরের লেজের মতো চুল, এত বড় হলো কিভাবে? তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর। একে তো এত ভারী জামা পরে দিছে আমাকে, এর ওপর চুলেও কি কি যে লাগালো। মায়া জোহানের দিকে তাকিয়ে দেখে সে মোবাইল টিপছে। সে বলে, কাকতালীয় ব্যাপার, তুমিও নীল কুর্তা পরেছ? জোহান তার দিকে তাকিয়ে মাথা নাড়ায়, তেমন কিছু বলে না। আশরাফকে বলে, আমাদের অনুষ্ঠানের দিকে যাওয়া উচিত। তারপর নিজেও হাঁটতে শুরু করে। মায়া বলে, ওর আবার কি হলো? তারা সবাই জোহানের পিছনে যায়। বড় বধূ দুইজনকে হলুদ লাগাচ্ছে। না বলে, আজ রাতে যা করতে হবে। সকালে জাল তো বিছিয়েছিলাম, এখন জালে মাছ ফাঁসলেই হয়। আমি খোঁজ নিয়েছি, এই ছেলে নাকি কয়েকটা মেয়েকে জ্বালিয়েছে কলেজের দিনে। একবার জালে ফাঁসুক, সবার পক্ষ থেকে হিসাব ক্লিয়ার করে দেব। আশরাফ পিছনে তাকে বলে, গাইস লম্বা লাইন হলুদ লাগানোর জন্য। ওদিকে বনফায়ারের আশেপাশে কাপল ড্যান্স হচ্ছে, আয় ওদিকে যাই। আবার ঘুরে অন্যদিকে যায় তারা। আসলেই অনেক সুন্দর দৃশ্য। মাঝখানে আগুন জ্বলছে, হালকা মিউজিক চলছে, আর চারপাশে কাপলরা ড্যান্স করছে। এর মধ্যে দিয়া ও ওয়াহিদকেও দেখতে পায় তারা। তাদের দেখে তন্নির মেজাজ খারাপ হয়। সে মায়াকে বলে, এখানে থাকা লাগবে না, চলো। কেন? ওয়াহিদ আর দিয়াও এখানে আছে। তো কি হয়েছে? আমার এখন আর এসব থেকে কিছু যায় আসে না। সারা জীবন কি এর রাগ নিয়ে বাঁচবো নাকি? তুইও আশরাফ যে ড্যান্স কর। কিন্তু? কোনো কিন্তু না, আমি ওকে আছি, তোরা না গেলে আমি কষ্ট পাবো। তন্নিও আশরাফ এসে অপরের দিকে তাকায়। তারা ভাবে কি করবে। মা এবার জোর করে পাঠায় তাদের, আর নিজে দাঁড়িয়ে তাদের সকলের নাচ দেখে। তন্নিও আশরাফকে দেখেও তার ঠোঁটে হাসি এঁকে আসে। হঠাৎ তার সামনে জোয়ান এসে দাঁড়ায়। সে হাত বাড়িয়ে বলে, উইড ইউ লাইক টু ডান্স? আমি তেমন ভালো ডান্স পারি না, আমি শিখে দেব। সে মায়ের হাত ধরে তাকে নিয়ে বনফায়ারের কাছে যায়। জোহান সবার পূর্বে মায়ের হাতটা নিজের কাঁধে রেখে তার কোমরে হাত রাখে এবং অন্য হাত ধরে নেয়। তাকে কাছে টানতেই মায়া তার দিকে তাকিয়ে থাকে। চোখে চোখ মেলে এক মুহূর্তের নয়ন বন্ধন থাকে তাদের। চোখ সরিয়ে নেয় মায়া। জোহান জিজ্ঞেস করে, তুমি এখন আর আমার চোখের দিকে তাকাও না কেন? মায়ের নীল কাজল মাখা চোখ নিয়ে তার দিকে তাকায়। মানে আমার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারো না কেন? তুমি কি চাও তোমার চোখের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি আমি? সেটা বলিনি, এমনিতেই খেয়াল করেছি তাই বললাম। ও, আজ অন্যরকম দেখাচ্ছে তোমাকে।
প্রতিদিন থেকে আলাদা জামা পরেছি, আলাদা তো লাগবেই, অন্যরকম সুন্দর লাগছে। মায়া আবারও তার দিকের থেকে চোখ সরিয়ে নেয়। জোহান বলে, তোমার চুল আবার বড় করা উচিত, অনেক সুন্দর দেখায়, চিন্তা করে দেখব। তোমাকে এমন পোশাকে বেশি সুন্দর দেখায় জানো তো? জানি, তোমাকে আজ বেশি সুন্দর দেখাচ্ছে। এই ডায়লগ কতগুলো মেয়েকে মেরেছ? এই শতখানিক। মায়ের মন আর মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। সে বিরক্তি সুরে বলে, এত কম কেন? মেয়েদের প্রশংসা পছন্দ, তাই না? মানে যে মেয়ে পাও তারই প্রশংসা করে বসো, তাই তো? মায়ের মেজাজ খারাপ করে নাচ ছেড়ে সেখান থেকে যেতে থাকে। জোহান তার পিছনে আসে। তোমার আবার কি হলো? মুড নষ্ট হয়ে গেছে কেন? আমার মুড, আমার ইচ্ছা। তুমি আমার পিছু আসছো কেন? জোহান মায়ের হাত ধরে নেয়। হঠাৎ কি সমস্যা হলো তোমার? মায়া জোহানের দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলে, এমনি, আমার ভালো লাগছে না, আমি একা থাকতে চাই। সে যেতে নিলে জোহান তার হাত ধরে নিজের দিকে টেনে আনে। আমি তোমাকে একা থাকতে দিব না। আবারও চোখে চোখ পড়ে তাদের। হৃদস্পন্দন বাড়ে, শীতল হাওয়া চলে, বাতাসে প্রেম বহে। সে চোখ নামিয়ে নেয়। এই মুহূর্তটা মায়ার যেমন সুন্দর লাগছে তেমনি বিরক্তির লাগছে। সত্যি তো জোহানের চোখে চোখ মিলতেই তার বুকের ভেতর এমন উথাল পাথাল হয় কেন? মৃদু আলোর বনফায়ার একটি প্রেমের সাগর তৈরি করেছিল, আর সকল প্রেমিকরা সে সাগরে ডুব দিয়েছিল। ওয়াহিদ এবং দিয়াও ছিল সে প্রেমিকদের মধ্যে একজন, অন্তত ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওয়াহিদ জোহান ও মায়াকে একসাথে দেখেছে। সে রাগান্বিত স্বরে বলে, এই জোহানকে আমি মায়া থেকে দূরে থাকতে বলেছিলাম, দাঁড়াও আমি আসছি। ওয়াহিদ যেতে নিলে দিয়া আটকায় তাকে। কোথায় যাচ্ছ তুমি? ওদের ব্যাপার, ওদের দেখতে দাও, ওদের মাঝে পড়ো না, তারপর সবাই তোমাকে শোনাবে। ও আমার বেস্ট ফ্রেন্ড দিয়া, হোক। এই মুহূর্তে যদি তোমার কাউকে নিয়ে ভাবতে হয় আমাকে নিয়ে ভাবো। ওয়াহিদ কথা বাড়ায় না, তার সাথে থাকে, কিন্তু যখন মায়াকে এভাবে যেতে দেখে তখন দিয়াকে ছেড়ে বলে, তুমি একটু থাকো, আমি আসছি। দিয়া এতে অনেক অপমানিত বোধ করে। সে ওয়াহিদকে সরাসরি জিজ্ঞেস করে, তোমার যদি ওরই এত চিন্তা থাকে তাহলে অকারণে এত সম্পর্ক নষ্ট করার প্রয়োজন কী ছিল? ওকে বেছে নিতে বলে সে নিজেই যেতে নেয়। ওয়াহিদ তাকে আটকায়, তুমি রাগ করছো কেন? তুমি জানো মায়া আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মানুষ। ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমার পরিবারের মতো। আর আমি কে? তুমি আমার ভালোবাসা। তাহলে তুমি এখন এমন বিহেভ করছো কেন? তোমার যে কোনো একজনকে বাছাই করতে হতো। তুমি আমাকে বাছাই করেছো, তাহলে এখন সব আর জটিল কেন করছো? আমি তো তোমাকে তখনই বলেছিলাম আমাদের অনুভূতি ততটুকু পর্যন্তই থাক, কিন্তু তুমি বলেছিলে তুমি কেবল আমাকেই ভালোবাসো। এঙ্গেজমেন্টটা হলেও তিনজনের কেউ সুখী হতে পারবো না। আমি তোমার কথা মেনে নিয়েছি, পরিণাম কি? মায়া খুশি না, তুমি কনফিউজড, কোন দিকে যাবে? আর আমি? সবাই ভাবে আমি কারোর সম্পর্ক ভেঙে দিয়েছি। তোমার টাকা দেখে তোমাকে বিয়ে করেছি, তোমার পরিবারের কথা শুনছি, আমার অপমান সহ্য করছি, আমার পরিবারের অপমান সহ্য করছি। অবশেষে তো দেখা যাচ্ছে এখনও কেউ খুশি না। এর থেকে ভালো আমরা তখনই আলাদা হয়ে যেতাম। দিয়া আমার, প্লিজ আপাতত একা থাকতে দাও আমাকে। আমি এখন তোমার কোনো কথা শুনতে চাই না। সে চলে যায় সেখান থেকে। ওয়াহিদ বুঝে উঠতে পারে না সে কি করবে। এমন সময় তন্নি আসে আগুনে ঘি ঢালার জন্য। সে একগাল হাসি নিয়ে বলে, কারো ব্যক্তিগত কথা শোনা উচিত না, কিন্তু তোদের কথা শুনে না হেসে পারলাম না। কি পারফেক্ট রিলেশনশিপ তোদের। আসলে কাউকে কষ্ট দিয়ে নিজের সুখে থাকা যায় না, জানিস তো? আমি কাউকে ইচ্ছা করে কষ্ট দেইনি। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম, অন্য কেউ না জানলেই তুই জানিস। কিন্তু আমি মায়ের জন্য রোমান্টিক ওয়েতে কিছু ফিল করতে পারছিলাম না। যাকে সারা জীবন বন্ধু, নিজের বোনের মতো ভেবে এসেছি, তাকে ভালোবাসি কিভাবে আমি? আর দিয়াকে ভালোবাসা বন্ধ করতে পারছিলাম না। আমার অনুভূতি আমি নিয়ন্ত্রণ করতে পারলে মায়াকে কষ্ট দিতাম না। তুই নিজের এসব কথা নিজের কাছে রাখ, কারো গুরুত্ব কাজ দিয়ে দেখাতে হবে, কথা দিয়ে নয়। তোর জন্য মায়া অনেক কষ্ট পেয়েছে, এখন একটু খুশি পেয়েছে, তা ওকে উপভোগ করতে দে। তুই ওর আশেপাশে ঘুরবি না। খুশি বলতে জোহানকে বোঝাচ্ছিস? তুই কি জোহানের সাথে এখন মায়ের সম্পর্ক করানোর চিন্তা করছিস? তোর এত কিছু জানার দরকার নেই। তুই জানিস তো ওর কতগুলো মেয়ের সাথে সম্পর্কের খবর বের হয়েছে? সব মিথ্যা হয়।
আমি এই কয়দিন ওকে চিনেছি, আর আমি ভালো করে জানি মায়ের জন্য কি বেস্ট। যতটুকু নিউজ থেকে আমি জেনেছি, জোহানের কাছে এসব সম্পর্ক কেবল খেলা। মায়া ওর প্রতি সিরিয়াস হলে কষ্ট পাবেন কেবল। ওর কষ্টের কথা চিন্তা করে তুই ছেড়ে দে, আমি আছি তার জন্য। তুই যা তোর প্রেমিকার কাছে, আর দয়া করে মায়ের জীবনে দখল দেবার চেষ্টা করিস না। ওয়াহিদ গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওকে ফাইন, আমি আর কারো লাইফে দখল দেব না। কিন্তু একটা জিনিস মনে রাখবি, তুই আবারও ভুল করছিস। মা আবারও কষ্ট পাবে, আমার কথা লিখে রাখিস। ওর চিন্তা করার জন্য আমরা আছি, তুই কেবল আমাদের জীবন থেকে দূরে থাক, তাহলেই হবে। মায়া জোহানকে হাত ছাড়িয়ে বলে, আচ্ছা তাহলে তুমি কি চাও? যে তুমি আমার সাথে ডান্স কমপ্লিট করো? আর যদি বলি তোমার সাথে ডান্স করার মুড আমার নেই, তাহলে বলবো তোমার মুড অনেক দ্রুত চেঞ্জ হয়। এতক্ষণ তো খুব ভালোই, হঠাৎ কী হলো বুঝতে পারছি না। তোমার তো ডান্স করার ইচ্ছা করলে অন্য কাউকে খুঁজে নাও। তোমার কতগুলো ফ্যান আছে এখানে, ওরা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু আমার তো তোমার সাথে ডান্স করার ইচ্ছা ছিল। জোহান কিউট ফেস বানিয়ে বলে। এতে মায়ের মন একটুতেই গললেও সে জোহানকে পাত্তা দেয় না। সে অন্যদিকে তাকাতেই তার নজর পড়ে তন্নি আর ওয়াহিদের দিকে। সে অবাক হয়ে বলে, এটা আজব। তন্নি তো ওয়াহিদের নাম শুনে রেগে যায়। আজ ওরা কি কথা বলছে? ওয়াহিদ যেতেই সে তন্নির কাছে যায়, আবার জোহান তার যায় পিছনে। সে আফসোসের সুরে বলে, কি দিন এসে পড়লো, এত বড় স্টার একটা মেয়ের পিছু ঘুরছে একটু ডান্সের জন্য। কে তোমাকে পিছু ঘুরতে বলেছে? মেয়ের ঘাটতি আছে নাকি? যে কারোর সাথে যে নাচলেই তো হয়। সে আবার তন্নির দিকে তাকে বলে, তুই ওয়াহিদের সাথে কথা বলছিলি? হ্যাঁ, বিশেষ কিছু না, জাস্ট আমাদের লাইফে বেশি ঘাটাঘাটি করতে মানা করলাম। আবার কি করলো? বাদ দে, তেমন কিছু না। মেহেদিও তাদের খুঁজতে খুঁজতে এসে পড়ে। তোরা এখানে নাচছিস, আর ওখানে আমার বোনের জীবন নাটক হয়ে গেছে। সে মাকে আবার বলে, তুই যদি কিছু না করিস তাহলে আমি করছি। হ্যাঁ করার পর আঙ্কেলের মায়ের খাওয়ার জন্য তৈরি থাকিস। কিছু তো হবেই না, হুদে ফিরিতে মায়ের খাবি। আঙ্কেলের এত ভালো বন্ধুর ছেলে, কোনো প্রমাণ ছাড়া গেলে তোর কথা বিশ্বাস করবে না তাদের। তো এখন প্রমাণ কই খুঁজে পাবো? ভাই তুই চুপচাপ দাঁড়ায় থাক। ওই পোলা নিজে যতক্ষণ না আসে ততক্ষণ শান্ত থাক। আমার তো মনে হয় তোর সব প্ল্যানই ফালতু। তুই ফালতু, তোর ব্রেন ফালতু, আমার প্ল্যান না। তন্নি তাদের বাচ্চামতে বিরক্ত হয়ে বলে, তোর চুপ করবি? তোরা ঝগড়া করলে কি সব ঠিক হয়ে যাবে? মেহেদি, তুই আমাদের স্টেজে ওঠার ব্যবস্থা করে দে, বাকিটা আমরা দেখছি। তা বললেই তো হয়। জোহানকে স্টেজে উঠতে দেখলে মালা নিজেই সবাইকে ভাগিয়ে দিবে। তো অপেক্ষা কিসের, চলেন সুপারস্টার। মায়া জোহানকে বলে, জোহানও সুযোগ ছাড়ে না, তাহলে আমার সাথে ডান্স করতে হবে। আশা লাগবে না বলে সে তার বন্ধুদের নিয়ে হাঁটতে শুরু করলে জোহানও তার পিছনে আসে। আসলেই জোহানকে স্টেজের কাছে দেখে মালা নিজেই সবাইকে সরিয়ে দেয় তার বান্ধবীদের দিয়ে। স্টেজের সবাইকে নামিয়ে দিয়ে জোহানকে উঠতে বলে। জোহান সাথে অবশ্য তাদের সকল বন্ধু বান্ধবও ওঠে। একে একে সবাই দুজনকে হলুদ দেবার পর মায়া হলুদ দিয়ে আসে। মায়া তাকে বলে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি জোহানকে নিয়ে এসেছেন। আপনার জন্য আমার স্পেশাল দিন আরও স্পেশাল হয়ে গেল। মায়া জোরপূর্বক হাসে, কোনো উত্তর দেয় না। মালার এত প্রশান্তির হাসিটা কিছু সময় মলিন হয়ে যাবে ভেবেই তার কষ্ট হচ্ছে। সে তো বুঝে এই কষ্টটা। সেটাও জানে আজকে যদিও আদিল নামের ছেলেটা ভুল প্রমাণিত হবে, তবুও সবাই মালাকে খোঁটা শোনাবে। যদিও এখানে সেই প্রতারিত হয়েছে, তবুও সারা জীবনের দুঃখ থেকে এই সামান্য কষ্টই ভালো। মালাকে মিষ্টি খাইয়ে তার পাশের আদিলকে হলুদ দেবার সময় আদিলকে চিন্তিত দেখা যায়। তা সে খেয়াল করে ভালো করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ তোমাকে খুশি মনে হচ্ছে না? চিন্তিত দেখাচ্ছে। পালিয়ে যাবার চিন্তা করছে নাকি? আদিলের কপালে ভাঁজ গাঢ় হলে মায়া বলে, আরে আমি তো মজা করছি, সিরিয়াস হবার কিছু নেই। তারা সকলে ছবি তোলার জন্য এক লাইনে দাঁড়ায়। তন্নি ইচ্ছা করে মায়া ও জোহানকে পাশাপাশি দাঁড় করায়। ছবি তোলার আগ মুহূর্তে জোহানের মাথায় দুষ্টুমি ঘোরে। সে তার হাতে থাকা হলুদ মায়ার নাকের ডগায় লাগিয়ে দেয়। মায়া অবাক হয়ে তাকায় তার দিকে, আর তখনই ছবি তোলা হয়। মায়ের মেজাজ খারাপ করে টেবিল থেকে টিস্যু নিয়ে স্টেজের নিচে নেমে যায়। জোহান যেতে নিলে তন্নি তাকে আটকায়। সে বলে, আদিল উঠে যাচ্ছে ওর পিছনে, এখন যেও না। আদিল মায়াকে ডাক দেয় পিছন থেকে, মিস মায়া। মায়া পিছনে তাকায়। আদিল বলে,
আপনি আজ যে সকালে বলেছিলেন আপনি আমার মতোই কাউকে খুঁজছিলেন, কথাটা সত্যি? মায়া হেসে হাত আড়াআড়ি ভাঁজ করে বলে, আপনার সাথে মশকরা করে আমার কী লাভ হবে? তা আমি খুঁজে পাচ্ছি না, আর আমি নিজের লাভ ছাড়া কিছু করি না। আসলেই আপনার আর আমার অনেক মিল। হয়েছে কি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি দ্বিধাবোধ করছেন কেন? আমার এমন মানুষ একটু পছন্দ না যারা কথা বলতেই ভয় পায়। আমি ভীতু মানুষের চরম পর্যায়ে অপছন্দ করি। কথাটা শুনেই আদিল ফটাফট বলে ফেলে, আমার মনে হয় আমি বিয়েটা করে ভুল করছি। মায়া হাসে, আপনার জীবন আপনি ভুল করতেই পারেন, এখানে আমি কি করতে পারি? আপনি যা করার করতে পারেন। সে গিয়ে সে মায়ের হাত ধরে বলে, আপনাকে দেখে আমার বুঝ এসেছে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আপনার প্রেমে আমি প্রথম নজরেই পড়ে গেছি, কিন্তু আজ আপনার কথাগুলো শোনার পর বুঝ হলো আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমার কখনোই মালার মতো মেয়ে পছন্দ ছিল না। আপনি আমার টাইপ, যেমন আমি চেয়েছি একদম তেমন, প্রিটি, কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট, আর আমার মতো বিজনেসের ভাষা বুঝেন। আই থিঙ্ক আমি আগামীকাল বিয়েটা করলে জীবনের সবচেয়ে বড় ভুল করব। তাহলে আপনি কি চান? আমি আপনাকে বিয়ে করতে চাই। ও, কিন্তু আমি আপনাকে বিয়ে কেন করব? আপনি আমাকে কি দিতে পারবেন? আপনাকে বিয়ে করে আমার কি লাভ? আমি আপনাকে ভালোবাসবো, সারা জীবন খেয়াল রাখবো। মায়া তাকে সেখানে থামিয়ে বলে, আমি এগুলো শুনতে চাইনি। আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। আপনাকে বিয়ে করলে আমার কি লাভ তা জিজ্ঞেস করেছি। ও, এজন্যই আপনাকে পছন্দ হয় আমার। আমি আপনার ভালো লাইফ পার্টনার সাথে অত্যন্ত ভালো বিজনেসম্যান পার্টনার হতে পারবো। আমিও নিজের লাভ ছাড়া কিছু করি না। এই বিয়েটাও আমার বিজনেসে বড় করার জন্য করেছি। এখন ঠিক আছে, কালই তো বিয়ে, আজই তো সময় আছে, আমরা পালিয়ে যেতে পারি। পালিয়ে যাব আমি? মায়া চৌধুরী? মা তার কথায় হাসে। মায়া চৌধুরী এত ভীতু না যে পালিয়ে বেরাবে। আপনাকে ভালো লেগেছিল কিছু মুহূর্তের জন্য, কিন্তু এখন চিন্তা হচ্ছে আর কি। আমি এমন ভীতু মানুষকে বিয়ে করতে পারবো না যে আমাকে সবার সামনে আপন করতে পারবে না। সো সরি। মায়া হাঁটা শুরু করে। নো ওয়েট মায়া, এমন সময় অ্যানাউন্সমেন্ট হয়, হলুদের কার্যক্রম শেষে এখন সবার নাচের আয়োজন হবে। মায়া তার বন্ধুদের কাছে যায়। মেহেদি ইশারায় মায়াকে জিজ্ঞেস করে, কাজ হয়েছে? মায়া ইশারা দেয়, হয়েছে। মায়া ও আদিলের সব কাজিন ও বন্ধু বান্ধবদের নাচ হলো। মেহেদি সহ তার বন্ধুদেরও ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা পিছিয়ে গেল। তার বোনের সাথে এমন একটা মানুষের বিয়ে হচ্ছে জেনে মেহেদি কিভাবে নাচে অংশগ্রহণ করতে পারে। সর্বশেষে বিশেষ পারফরম্যান্স ছিল জোহানের। এর আগে মালা ও আদিলের নাচ হবে। একবার অ্যানাউন্সমেন্টের পরে মালা স্টেজে উঠলেও আদিল ওঠে না। তাকে 3 বার ডাকা হয়, সে না উঠলে মালা নিজে তাকে নিয়ে নিচে নামে। তার সামনে যে দাঁড়িয়ে বলে, কি হলো, তুমি আসছো না কেন? আসো, আমাদের পারফরমেন্স আছে তো। মালা তার হাত ধরে নিয়ে যেতে নেয় স্টেজে, কিন্তু আদিল তার হাত সরিয়ে বলে ওঠে, আমি এই বিয়ে করতে পারবো না। এই কথা শুনে সব বন্ধুরা তাকায় মায়ের দিকে। কাজ হয়ে গেছে, মাছ জালে ফেসে গেছে। মায়াও প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে। সে নিজেও ভয়ে ছিল পরিকল্পনাটা কাজ করবে নাকি। মহলটা থতমত হয়ে যায়। এমন খুশির মহলে এই কাণ্ডটা ঘটবে কেউ ভাবেও নি। আদিলের বাবা ভড়কে যায়, তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? ঠিক বলছি, আমি এই বিয়ে করতে পারবো না। গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, আজ কি হলো? আমি অনুষ্ঠানে এমন একজনকে পেয়েছি যে আমার যোগ্য, আমি তাকেই বিয়ে করব। মালা তার হাত ধরে কান্না করতে করতে বলে, তুমি এমন মজা করছো কেন? প্লিজ এমন মজা করো না, আমার কষ্ট হচ্ছে। আদিল বিরক্ত হয়ে তাকে ধাক্কা দেয়। মায়ার মা শেষ মুহূর্তে এসে তাকে ধরে। মালার বাবা রাগান্বিত স্বরে বলে, তুমি কি ফাজলামো করছো? এটা কি ফাজলামো মনে হয় তোমার? এতদিন সব ঠিক ছিল, বিয়ের আগের রাতে কি হলো? কারণ এখন আমি আমার যোগ্য কাউকে পেয়েছি। সে দ্রুত যে মায়ের হাত ধরে তাকে সবার সামনে নিয়ে আসে। আমি মায়াকে পছন্দ করে ফেলেছি, আর ওকে বিয়ে করব। আদিলের বাবা তাকে আবার বকতে গেলে ওর মা বাবাকে থামায়। সে মৃদু স্বরে বলে, কি করছো? আমাদের ছেলে স্বর্ণের মাছ ফাঁসিয়েছে, ওর নাম শুনুনি খবরে? ও মায়া চৌধুরী। আদিলের বাবা তাকে ভালো করে দেখে চিনতে পায়, চুপ হয়ে যায়। মালার মা বলে, আমি আগে থেকেই জানতাম এই মেয়ের চরিত্র ভালো না, না হলে 2 বার বিয়ে ভাঙে কারো। নিজের বিয়ে টিকাতে না পেরে এখন আমার মেয়ের বিয়েটা ভেঙে দিল।
মেহেদী তাকে কতবার বলেছিল এই মেয়ের সাথে বন্ধুত্ব রাখতে না। সে আবার আদিলের বাবা মায়ের দিকে তাকে বলে, বেয়ান সাহেবা, আপনি নিজের ছেলেকে কিছু বলছেন না কেন? আদিল উত্তর দেয়, তারা কি বলবে? মায়ের সামনে আপনার মেয়ের কোনো যোগ্যতা আছে? মায়া আপনার মেয়ের থেকে কত গুণ বেশি সুন্দর, কনফিডেন্ট, যোগ্য। এত বড় একটা কোম্পানি চালায়, এত জায়গায় ইনভেস্ট করেছে, আর আপনার মেয়ে কান্না ছাড়া কিছু পারে? ওকে তো কেবল আপনাদের কোম্পানির পাওয়ার জন্য বিয়ে করেছিলাম। এখন তার প্রয়োজন নেই। মায়ের সাথে এর থেকে বড় কোম্পানি বানাতে পারবো আমি। চলো তো মায়া, এখানে এদের কান্না দেখে আমার বিরক্ত লাগছে। সে মায়াকে নিতেছে, কিন্তু মায়া নড়ে না। সে পিছনে তাকে বলে, আসো। মায়া তার হাত উঠিয়ে মিষ্টি গলায় জিজ্ঞেস করে, তুমি বলেছিলে না আমার হাত অনেক নরম? হ্যাঁ, কেন? মায়া প্রথমে একগাল হাসে, আর এতটা কষিয়ে থাপ্পড় মারে সে আদিল যে পারে মাটিতে। আদিল উঠে রাগান্বিত স্বরে বলে, হোয়াট দ্য হেল। সে ফেরত মায়াকে মারতে নিলে জোহান তার দিকে যেতে নেয় তাকে বাঁচাতে, কিন্তু তন্নি তাকে থামায় আর বলে, তোমার কিছু করা লাগবে না, শুধু দেখে যাও। আদিল মায়ের ওপর হাত তুলতে নিলে মায়া তার নাকে এক ঘুষি মেরে রক্ত বের করে দেয়। এরপর একের পর এক দুইটা লাথি মারে তার পেটে, তারপর তার পায়ের, এরপর হাঁটুতে। সে হাঁটু করে বসে পড়ে মাটিতে। সে হামলাটা সামলে উঠবার আগে মায়া তার চুলের মুঠি ধরে বলে, তোর মনে হয় আমি তোর মতো জানোয়ারকে বিয়ে করতে চাইব? আমি গতকালে বুঝে গিয়েছি তুই কেমন মানুষ, কিন্তু আমি এটাও জানতাম আমি নিজে এসে এই কথা বললে কেউ বিশ্বাস করতো না, তাই এই প্ল্যান করেছি। আদিলের বাবা মা দৌড়ে আসে তার ছেলের কাছে তাকে ছাড়ানোর জন্য। মেহেদী বলে, মায়া যখন আমাকে গতকাল ঘটনাটা বলেছিল তখনই আমার ইচ্ছে করছিল ওকে এসে মাটির নিচে পুঁতে দেই, কিন্তু ওই মায়ার কথা কেউ বিশ্বাস করতো না। তন্নি খোঁজ নিয়েছে, ভার্সিটিতেও অনেক মেয়েকে উত্তপ্ত করত। কথাটা শুনে মেহেদীর মা রাগান্বিত দৃষ্টিতে তাকায় মেহেদীর বাবার দিকে। আপনি আমাদের মেয়ের বিয়ে দেবার আগে আমার ছোটবেলার বন্ধুকে বিশ্বাস করে নিজের মেয়েকে দিচ্ছিলাম। আমি কি জানতাম সে তার এত জঘন্য ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিবে? এত কিছুর পরও আদিলের মা চিল্লায় মায়ের ওপর, বেয়াদব মেয়ে, বেয়াদব মেয়ে, আমার ছেলেকে ছাড় না হলে। সে উঠে এসে মায়াকে মারতে নিলে মায়া বলে দেয়, দেখেন একদম কাছে আসবেন না, আমি সঠিক বেঠিকের বয়সের পার্থক্য মানি না। সে ভয়ে পিছিয়েও যায়। এবার অনুরোধের সুরে বলে, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দে, ওর নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। মায়া দয়া করে, কিন্তু দয়ার পূর্বে আদিলকেও গালে আরও জোরে দুইটা ঘুষি মারার পর তার বাবা মা সামলাচ্ছিল তাকে। মায়া তার বন্ধুদের কাছে এসে বলে, অনেক হয়েছে, এখন চল, আমার ক্লান্ত লাগছে। তন্নি মেহেদীর দিকে তাকায়। মেহেদী তাকে ইশারা যেতে বলে। সেও মালাকে রুমে নিয়ে যায়। জোহান সহ তারা চারজন যাবার সময় জোহান বলে, আমি জানতাম তুমি ডেঞ্জারাস, কিন্তু এতটা ডেঞ্জারাস ভাবিনি। আশরাফ বলে, আরে কি বলো, বিদেশে গ্রাজুয়েটের সময় মার্শাল আর্ট শিখেছিল, সব টাকা পানিতে। আমি ভেবেছিলাম আজ মার্শাল আর্টের স্কিল দেখব। তন্নি বিরক্ত হয়ে বলে, তোর সব কথায় মজা। আবার মায়াকে জিজ্ঞেস করে, অতিরিক্ত মেরেছিস না? শেষে দুইটা ঘুষি না মারলেই হতো। তো মারবো না? আজ যে সকালে রং মাখার বাহানায় আমাকে খারাপভাবে ধরেছে ও। আমার তো তখনই মন চাইছিল ওর মাথা ফাটিয়ে দেই। জোহান তার কথা শুনে থেমে যায়। কি হয়েছে? ও তোমাকে খারাপভাবে ছুঁয়েছে? মায়া পিছনে ফিরে তাকে উত্তর দেবার পূর্বে সে দেখে জোহান তার পিছনে ফেরত যাচ্ছে দ্রুত। যে আদিলকে তখনও কষ্ট করে দাঁড়াতে দেখে, কিছু না ভেবে সে তার পাঞ্জাবির হাতা উঁচু করে মুঠো বন্ধ করে জোরে আদিলকে ঘুষি মারে, যে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। মায়া তো দেখে অবাক। সে আবার তাকে তুলে মারার পূর্বে মায়া দৌড়ে এসে তার হাত ধরে নেয়। রাগান্বিত স্বরে বলে, তুমি পাগল? তুমি এখানে জড়াতে গেলে কেন? তুমি জানো না এই নিউজ পাবলিক হতে তোমার ক্যারিয়ার সমস্যা হতে পারে? আই ডোন্ট কেয়ার। জোহান, না। জোহান তার দিকে তাকিয়ে তার হাত ধরে নিয়ে যেতে থাকে। সে যে তন্নি আর আশরাফকেও পিছনে ছেড়ে যাচ্ছে তাও খেয়াল করে না। ইনারা বারান্দায় দাঁড়িয়েছিল, তাকে কেমন উদাসীন দেখা যাচ্ছিল। বাহিরে শীতল হাওয়া বইছিল। চন্দ্রের রশ্মি আজ তীব্র। এত বড় একটা খুশির সংবাদ পেয়েছে সে, অথচ তার মনের উদাসীনতা মোটেও দূর হচ্ছে না। হঠাৎ এই শীতল হাওয়ায় এক উষ্ণ ছোঁয়া তাকে জড়িয়ে ধরে। তার কানের কাছে উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারে সে।
আজ এতটা খুশির দিন অথচ তুমি উদাস কেন? সভ্য জিজ্ঞেস করে। আজ আমরা এই খবরটা পেয়ে কতটা খুশি হয়েছি, এই শুক্রবার বাসায় জানালে সবাই আনন্দে আত্মহারা হবে। কিন্তু আমার আজ যতটা খুশি হচ্ছে ততটা বুকে ব্যথা হচ্ছে। আজ আমার বাবা মা আর প্রিয় থাকলে তারা কতটা খুশি হতো, তাই না? সভ্য দীর্ঘশ্বাস ফেলে তার কাঁধে মাথা রেখে আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আমি নিশ্চিত তারা এই খুশি থেকে তোমাকে উদাসী মনে দেখলে আরো বেশি কষ্ট পেত। ইনারা পিছনে ফিরে সভ্যর বুকে লেপ্টে যায়, তারপর শব্দ করে কান্না করতে থাকে। সভ্য তাকে কিছু বলে না, তার মনটা হালকা করতে দেয়। অনেক সময় পর ইনারা যখন মুখ তুলে কাঁদো কাঁদো মুখ নিয়ে তার দিকে তাকায়, তখন সভ্য তার গালে আলতো করে চুমু খায়। তারপর তার পেটে হাত রেখে বলে, কয় মাস পর আমরা ওকে অনুভব করতে পারবো, তাই না? ছেলে বা মেয়ে যাই হোক, তোমার মতো হলে লাথি ঘুষি তো অবশ্যই মারবে। ইনারা কান্নার মধ্যেই তাকে একটা থাপ্পড় মারে, অসভ্য একটা। সভ্য তাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে যায়, তাকে বুকে ভরে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমার মা বাবা ও প্রিয় সবসময় আমাদের সাথে আছে, আমাদের হৃদয়ে। আচ্ছা শোনো, আমাদের যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবো ইমতিয়াজ, আর মেয়ে হলে সাইয়ারা।